দিল্লির বেতাজ বাদশা শেখ শাহজাহান, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এখনো পর্যন্ত অভিযোগ শেষ হচ্ছে না, কারণ চিংড়ির ব্যবসাতেও গাজোয়ারি শাহজাহানের দাবি। শাহজাহানের কোম্পানির ম্যানেজারের এই মাছ বিক্রি করতে হবে শাহজাহানের কোম্পানিতে, এমনটাই বলতেন ব্যবসায়ীদের, এবং তার ম্যানেজারই এমন কথা বলছে। আরো বিস্তারিত জানাবে অর্পিতা, রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, দেখো, শাহজাহানের যে কোম্পানি এসকে সাবিনা ফিশারি, তার যে ম্যানেজার মহিদুল মোল্লা, তিনি বিস্ফোরক দাবি করেছে ইডির কাছে। ইডি সূত্র থেকে খবর যে মহিদুল মোল্লার দাবি যে শুধু জমি বা ভেড়ি দখলই নয়, চিংড়ি মাছ ব্যবসাতে শুধুমাত্র শাহজাহানের কোম্পানির সঙ্গে হয়, তার জন্য রীতিমতো হুমকি দিত এই শাহজাহান বৈঠক করে। শেখ শাহজাহান 2019 সালে সরবেরিয়াতে, সেখানে যে শাহজাহান মার্কেট রয়েছে, সেখানে তিনি বৈঠক করেন এবং মাছ ব্যবসায়ীদের সঙ্গে হুমকি দিয়ে তাদেরকে বলা হয় যে শাহজাহান মার্কেটে এই যত মাছ ব্যবসায়ী রয়েছে, সেই চিংড়ি মাছের মাছ ব্যবসায়ীরা যাতে শাহজাহানের কোম্পানিতেই যাতে বিক্রি করে, না হলে হুমকি দিয়ে তাদেরকে কিন্তু ব্যবসা গুটিয়ে দেবে, এমনটাই বন্ধ করার যে হুমকি তিনি দিয়েছিলেন। শাহজাহানের কোম্পানিতে প্রায় 50% চিংড়ি মাছ আসতো এই মাছ ব্যবসায়ীদের থেকে, যারা কিনা মুখোমুখি হয়েছিলেন। 35 থেকে 40% চিংড়ি মাছ আসতো গ্রামের জোর করে ছিনিয়ে নেওয়া বেআইনি মাছের চাষের ফার্ম থেকে, আর 10 থেকে 15% আসতো চিংড়ি মাছ শাহজাহানের নিজের ফার্ম থেকে। অর্থাৎ 90% যে চিংড়ি মাছের যে লেনদেন, সেটা কিন্তু মূলত গ্রামবাসীদের থেকে ছিনিয়ে নেওয়া যে ফার্ম বা যে ভেড়ি, সেখানে মাছ চাষ করে এবং হুমকি দেওয়া ব্যবসায়ীদের থেকে নেওয়া হতো। অর্থাৎ গোটা বিষয়টাই একটা কিন্তু লাগাতার ভাবে তাদেরকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। অর্পিতার সঙ্গে থাকো। শাহজাহানের সংস্থায় 137 কোটি নয় শেখ শাহজাহানের কোম্পানি এসকে সাবিনায় ঢুকেছে 137 কোটি টাকা। অর্পিতা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, এই 137 কোটি টাকার উৎস কোথায়? দেখো, সেই প্রশ্নের উত্তরই কিন্তু ইডি আধিকারিকরা খুঁজছেন। তার কারণ শাহজাহানের কোম্পানি এসকে সাবিনা ফিশারি, সেখানে 137 কোটি টাকা 9-6-এর কিন্তু এখনো অব্দি অঙ্ক এমনটাই দাঁড়িয়েছে ইডি সূত্র থেকে খবর। কারণ শাহজাহানের কোম্পানিতে এসকে সাবিনা ফিশারিতে 104 কোটি টাকা ঢুকেছিল ম্যাগনাম এক্সপোর্ট নামে কোম্পানি থেকে 2021-22 এবং 2022-23 সালে। শাহজাহান ঘনিষ্ঠের থেকে শাহজাহানের কোম্পানিতে প্রায় আরো 33 কোটি টাকা ঢোকে 2018-19 সালে এবং 19-20 সালে। মোট এই 137 কোটি টাকা কোথা থেকে কি জন্য ঢুকেছিল এই কোম্পানিতে, এবং এত কোটি কোটি টাকার লেনদেনের মধ্যে কি কালো টাকা সাদা করা হতো, সেই তদন্তই কিন্তু করছে ইডির আধিকারিকরা। সঙ্গে থাকো অর্পিতা। শেখ শাহজাহান সন্দেশখালী ত্রাস, শাহজাহানের ভুয়ো সিন্ডিকেট, ভুয়ো মাছ ব্যবসায়ীদের নামে অ্যাকাউন্ট, 11 ভুয়ো মাছ ব্যবসায়ীর নামে অ্যাকাউন্ট। অর্পিতা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, এখানেই তো তাহলে প্রশ্ন, এই ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমেই কি কালো টাকা সাদা করতেন শেখ শাহজাহান? দেখো, ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছে যে শেখ শাহজাহান এই যে তার যে মাছ ব্যবসা এবং সেখানে যে কালো টাকা সাদা করার যে প্রয়াস, তার জন্য একটা বড় একটা সিন্ডিকেট তার ছিল, যেখানে কিনা 11 জন ভুয়ো এই মাছ ব্যবসায়ী, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং তাকে সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণ ম্যানেজ করতো এই শেখ শাহজাহান, তেমনটাই ইডি সূত্র থেকে খবর। শাহজাহানের নির্দেশেই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কত টাকার লেনদেন হবে সেটা যেমন নির্ধারিত হতো, তেমনি শাহজাহানের নির্দেশেই সিন্ডিকেটের এই ভুয়ো মাছ ব্যবসায়ীদের নামে জমি কেনা হতো এবং ওই বেনামি প্রপার্টির আসল মালিক ছিল কিন্তু শেখ শাহজাহান। অর্থাৎ এই যে 11 জন ভুয়ো মাছ ব্যবসায়ী, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে যে টাকার লেনদেন, তার সম্পূর্ণ নিয়ন্ত্রক এবং তার যে কন্ট্রোল, সেই কন্ট্রোল এবং ম্যানেজ করতে হচ্ছে শেখ শাহজাহান নিজেই। এবং এই এসকে সাবিনা কোম্পানির সঙ্গে এই মাছ ব্যবসায়ীরা কত টাকা ডিল করবে, কত টাকা এখানে ট্রান্সফার করবে, এই পুরো সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেখতেন শাহজাহান নিজেই। ফলে এই 11 জনের যে সিন্ডিকেট, তাদের সবার নাম এখন ইডির কাছে। এবার কিন্তু এই 11 জনের উপর নজর রয়েছে ইডির আধিকারিকদের, তাদেরকে ডেকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। তমশ্রী। বেশ অর্পিতা। রবিবার উত্তরে কয়েক
মিনিটের ঝড়, আর যেই ঝড়ে লন্ডভন্ড একাধিক জেলা, 4 জনের মৃত্যু, 3 শতাধিক মানুষ আহত। এখনো পর্যন্ত মানুষের মনে সেই ঝড়ের আতঙ্ক, আর ঝড়ের আতঙ্ক কাটাতে এখন ভরসা মনোবিদ স্বাস্থ্য দপ্তর কাউন্সিলিং এর ব্যবস্থা করেছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, স্বাস্থ্য দপ্তর ঠিক কি ব্যবস্থা করেছেন? দেখো, প্রথম দিনই কিন্তু স্বাস্থ্য দপ্তর সবচাইতে বড় ভূমিকা নিয়েছিল। সেখানে হচ্ছে বিভিন্ন ঝড় বিধ্বস্ত এলাকায় কিন্তু মেডিকেল ক্যাম্প করে কিন্তু যারা প্রাথমিকভাবে আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি জলপাইগুড়িতে প্রায় 400 জন যারা আহত হয়েছিলেন ঝড়ে, তাদের চিকিৎসা চলেছিল। কিন্তু 48 ঘন্টার পর যেটা সবচাইতে বড় সামনে আসছে সেটা হচ্ছে ভয়। বিশেষ করে বড় মানুষ যারা বয়স্ক রয়েছেন এবং যারা বাচ্চা রয়েছেন তাদের মধ্যে সেই দিনের একটা আতঙ্ক কিন্তু এখনো মন থেকে যাচ্ছে না। তারা অনেকেই মনে করছেন আবার বুঝি ঝড় আসবে, বা চোখের সামনে যে ঘটনাগুলো তারা দেখেছিলেন, ঘর ভেঙে যেতে বা খুব কাছ থেকে যারা মৃত্যু দেখেছিলেন ঝড়ে এবং আহত হতে দেখেছিলেন, তাদের মনের মধ্যে একটা প্রভাব পড়েছে। সেই প্রভাবের কারণে কিন্তু তারা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। তাদের মানসিক স্বাস্থ্য অনেকটা সুস্থ করে তোলার জন্যই কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নাগুড়ি হাসপাতালে কিন্তু কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে। মনোবিদরা কিন্তু সেই কাজ করছেন, রোগীদের সাথে কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু গ্রামে, বিশেষ করে যে সকল গ্রাম, ময়নাগুড়ির বার্নিশ গ্রাম, পুটিমারি এলাকা, জলপাইগুড়ি দক্ষিণ সুকান্তনগর এলাকার মানুষজনের মধ্যেও কিন্তু ঝড় একটা প্রভাব ফেলেছে। তাদেরকে মানসিকভাবে সুস্থ করে তুলতে কিন্তু মনোবিদদেরকে সেখানে পাঠিয়ে তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করার কথা ভেবেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এবং সেখানে যে মেডিকেল ক্যাম্পগুলো রয়েছে, স্বাস্থ্য আধিকারিকরা তারা গ্রামে যাচ্ছেন, তাদের সঙ্গেই মনোবিদরা যাবে। যারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছেন তাদেরকে বোঝাবেন এবং তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। এবং স্বাস্থ্য দপ্তর সেই জন্য এই প্রক্রিয়াটা শুরু করতে যাচ্ছে এবং এই কাউন্সিলিং এর ফলে কিন্তু অনেকটাই মানুষ সুস্থ হয়ে উঠবেন এবং মানসিকভাবে এবং যে চাঙ্গা হয়ে আতঙ্ক উঠবেন তাদের বলে মনে কাজ করছে, সেই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে পারবেন। যে সমস্ত পেশেন্ট আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বা রুরাল হাসপাতালে ভর্তি আছে, সেগুলোর তো আছে। আমাদের যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছে তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। তাতে অনেকটা ট্রমা কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে। অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে। তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু, আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই, সেটা কাটিয়ে উঠবে। ঝড়ের তাণ্ডবের 48 ঘন্টা পার, এখনো তিস্তা পারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ধ্বংসের ছবি। এখনো চোখে মুখে আতঙ্ক। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সুকান্তনগরের বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, সুকান্তনগর এলাকার অনেকেই রাত কাটছে খোলা আকাশের নিচে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার কয়েকশো বাড়ি। এই এলাকাতেই গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। এবার ময়নাগুড়ির একটা ছবি দেখাবো। রবিবার যে ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক মৃত্যু, কিন্তু ফাঁকা ত্রাণ শিবির। ঘরের মায়ায় ত্রাণ শিবিরে না থেকে ধ্বংসস্তূপের পাশেই কাটছে দিন। কারণ এই ত্রাণ শিবির আপনারা দেখছেন, ময়নাগুড়ির ত্রাণ শিবির ফাঁকা, কারণ ধ্বংসস্তূপের পাশেই কাটছে দিন। যে মানুষজন তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন, তার পাশেই দিন কাটাচ্ছেন তারা। সরাসরি চলে যাবো, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, সরকারের তরফে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারপরেও তারা তাদের বাড়ির সঙ্গে যেখানে ধ্বংসস্তূপ সেখানেই দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন, কি বলছেন তারা? অবশ্যই তোমাকে বলে রাখতে চাইবো, 31শে মার্চ যে বিধ্বংসী ঝড় হয়েছিল তাতে কিন্তু সব থেকে বেশি বড় প্রভাব ফেলেছিল ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পুটিমারি এলাকা এবং যে বার্নিশ এলাকা রয়েছিল সেখানে প্রায় 5 শতাধিক বাড়ি কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। এরপর কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই এলাকার মানুষের জন্য একটি অস্থায়ী ত্রাণ শিবিরের ব্যবস্থা করে সেখানকার পুটিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং সেখানে কিন্তু রাতের খাবারের ব্যবস্থা করা হয় এবং সেখানে থাকারও ব্যবস্থা করা হয়। সেই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ত্রাণ শিবিরে আসেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফ থেকে সর্বরকমের সাহায্য তাদের করা হবে এমনটা কিন্তু আশ্বাস দেন। এরপর কিন্তু সেখানে দুর্গতরা সেখানে রাতের খাবার খান এবং তাদের হাতে কিন্তু সরকারিভাবে পলিথিন তুলে দেওয়া হয়, কাউকে একটা বা কাউকে দুটো, প্রয়োজন মোতাবেক তাদের পলিথিন দেওয়া হয়। এবং রাতের অন্ধকারেই কিন্তু সেখানকার মানুষ এই পলিথিন নিয়ে তাদের যে জরাজীর্ণ ধ্বংসস্তূপ, বাড়ির ভিটে উচ্ছেদ হয়ে গেছিল সেই ধ্বংসস্তূপের সেখানে কিন্তু চলে যান এবং সেই ধ্বংসস্তূপের পাশেই কিন্তু তারা
সেই সরকারি দেওয়া পলিথিন টাঙ্গিয়ে তারা দিন কাটাচ্ছেন। তাদের মনে একটি দুঃখ রয়ে গিয়েছে যে তারা সে সম্বলটুকু বাঁচাতে পারলেন না, তাই সেই যে ধ্বংসস্তূপের মধ্যে সামান্য কিছু বেঁচে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন এবং সেখানেই তারা দিন কাটাচ্ছেন। এবং সরকারি ভাবে যে একটি ক্যাম্প করা হয়েছিল সেটা কিন্তু বর্তমানে শূন্য রয়েছে। এলাকার মানুষ দাবি জানিয়েছে প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায় তারা নতুন করে ঘর বাঁধবে এবং সংসার গড়ে তুলবে সেখানে, এবং সেই যে একটা ভীতি তাদের চোখে মুখে কিন্তু ফুটে উঠছে এবং বিষাদের সুর গোটা গ্রাম জুড়েই। বেশ রকি, আমার কইতে বাড়িঘর ভাঙে গেছে, এলা মানে বাড়িঘর করলে না ভালোই হয়। হ্যাঁ, পলিথিন পেয়েছি। আমরা তো সাহায্য চাই। এই তো বাড়িঘর দিলে একটু ভালো হয়। এখানে থাকতে হবে এলা।